আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, একই সাথে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া হয়েছে সে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। চলো, 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, প্রাচীন বাংলায় ক্ষত্রিয়দের পেশা কি ছিল? উত্তরটি হবে গ, যুদ্ধ করা। 2 নম্বর বলা হচ্ছে, প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষি নির্ভর বলা হয় কারণ নিচের কোনটি কোনটি? এখান থেকে উত্তরটি কিন্তু হবে 1, 2, 3 তিনোটাই। অপশনটা তোমাদের এখানে দেওয়া নেই, তোমরা একটু ভালো করে দেখে নেবে এটা। এরপর 3 এবং 4 নম্বর প্রশ্ন জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটি পড়ে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। উদ্দীপকে বলা হচ্ছে, আমিনা গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি মহা বিহার ঘুরে অনেক টেরাকাটা নিদর্শন দেখে পুলকিত হয়। এর আগে তার বান্ধবী ফাতেমার কাছে আরও একটি স্থাপত্যর গল্প শুনেছিল, যেখানে বিহারের মাঝখানে উঁচু ক্রুশাকার মন্দির, চারপাশে বৌদ্ধ ভিক্ষুদের জন্য 115টি কক্ষ ছিল। এখানে বলা হচ্ছে 3 নম্বরে, আমিনা গ্রামের বাড়িতে গিয়ে দেখা নিদর্শনের সাথে প্রাচীন বাংলার কোন নিদর্শনের মিল খুঁজে পাওয়া যায়? উত্তরটি হবে খ নম্বর, পাহাড়পুর। এরপর 4 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে ফাতিমার দেখা প্রাচীন বিহারে যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা হলো নিচের কোনটি কোনটি? উত্তরটি হবে গ নাম্বার 1, 2 এবং 3। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলবো। চলো, তো সর্বপ্রথম 1 নম্বর সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? উত্তর, বাংলা ভাষার আদি নিদর্শন হলো চর্যাপদ। এটি বৌদ্ধ সিদ্ধাচার্যের দ্বারা রচিত গীতি কবিতার সংকলন, যা বাংলা ভাষার প্রাচীনতম লিখিত নিদর্শন হিসেবে স্বীকৃত। খ নম্বর বলা হচ্ছে, বাংলা ভাষার সৃষ্টি কিভাবে হলো ব্যাখ্যা করো? উত্তর, বাংলা ভাষার সৃষ্টি হয়েছে সংস্কৃত ভাষা থেকে ক্রম বিকাশের মাধ্যমে। সংস্কৃত থেকে প্রথমে প্রাকৃত, তারপর অপভ্রংশ এবং শেষে ধীরে ধীরে বাংলা ভাষায় উদ্ভব ঘটে। দীর্ঘকাল ধরে সাধারণ মানুষের মুখের ভাষা হিসেবে ব্যবহৃত হতে হতে বাংলা একটি স্বতন্ত্র ভাষার রূপ লাভ করে। গ নম্বরে বলা হচ্ছে, আচ্ছা, গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে। আমরা একটি উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে প্রশ্নের উত্তর বুঝতে খুব সহজ হবে। বলা হচ্ছে, নিহা তার বান্ধবীর বড় বোন নীলার বিয়েতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। নীলার পিতা গ্রামের সম্পদশালী ব্যবসায়ী। তিনি বিদেশে সিল্ক, সুতি, বস্ত্র, ঔষধ, মিহি চাল রপ্তানি করেন। তাদের গ্রামে অনেক কুটির শিল্পী গড়ে উঠেছে। দরকারি অনেক জিনিস গ্রামেই তৈরি হয়। এমন একটি গ্রামের বিয়ের অনুষ্ঠানে এসে নেহা মুগ্ধ। বিয়ের দিন নেহা সবার মতো নিজেও শাড়ির সাথে হাতে সোনার বালা পরেছে, পায়ে আলতা, কপালে কুমকুম ও মাথায় ওড়না পরে চুলের খোপা বেঁধে খুব সুন্দর করে সেজেছে। তো এখান থেকে গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, নীলাদের গ্রামের অর্থনৈতিক কাঠামোতে বাংলার কোন সময়কালের প্রতিচ্ছবি ফুটে উঠেছে ব্যাখ্যা করো? উত্তর দেখো, নীলাদের গ্রামের অর্থনৈতিক কাঠামোতে মূলত মধ্যযুগীয় বাংলার অর্থনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি স্পষ্টভাবে ফুটে উঠেছে। মধ্যযুগীয় বাংলার অর্থনীতি ছিল গ্রামভিত্তিক ও কৃষি নির্ভর। অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল এবং পাশাপাশি কুটির শিল্প ও হস্তশিল্পের ব্যাপক প্রসার ঘটেছিল। নীলাদের গ্রামেও দেখা যায় কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন কুটির শিল্প গড়ে উঠেছে, যা মধ্যযুগীয় বাংলার অর্থনীতির বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ সময় বাংলার উৎপাদিত পণ্য যেমন চাল, সুতি, কাপড়, মসলিন, মশলা ইত্যাদি দেশের অভ্যন্তরে ব্যবহারের পাশাপাশি বিদেশে রপ্তানি করা হতো। নীলার পিতা গ্রামের উৎপাদিত দ্রব্য বিদেশে রপ্তানি করেন, যা মধ্যযুগের বাংলার সমৃদ্ধ বাণিজ্য ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক। তখন আরব, পারস্য, ইউরোপীয় বণিকরা বাংলার সঙ্গে বাণিজ্য করত। আচ্ছা, এছাড়া মধ্যযুগীয় বাংলায় গ্রাম ছিল অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র। জমিদার, ব্যবসায়ী ও কৃষকের সমন্বয়ে একটি নির্দিষ্ট অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছিল। নীলাদের গ্রামের জীবনচিত্র ও অর্থনৈতিক কার্যক্রম এই সময়কালেরই প্রতিচ্ছবি বহন করে। সুতরাং বলা যায়, নীলাদের গ্রামের অর্থনৈতিক কাঠামোতে মধ্যযুগীয় বাংলার কৃষি নির্ভর ও বাণিজ্য ভিত্তিক অর্থনীতির সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে।
এরপর ঘর নম্বরে বলা হচ্ছে বিয়েতে নেহা যে পোশাক পরেছিল তার সাথে বাংলার যে সময়ের সাদৃশ্য রয়েছে তা সে সময়ের সামাজিক অবস্থা বিশ্লেষণ করো। উত্তর, বিয়েতে নেহার পরিধেয় পোশাক ও সাজসজ্জার সঙ্গে মধ্যযুগীয় বাংলার সামাজিক অবস্থার সাদৃশ্য লক্ষ্য করা যায়। মধ্যযুগে বাংলার সমাজ ছিল ধর্ম, রীতিনীতি, সামাজিক আচার অনুষ্ঠান কেন্দ্রিক। এ সময় নারীরা সাধারণত শাড়ি পরিধান করত এবং সোনার অলংকার ব্যবহার করত, যা সামাজিক মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হতো। মধ্যযুগীয় বাংলার সমাজ ব্যবস্থা নারীদের প্রধান ভূমিকা ছিল গৃহকেন্দ্রিক। তারা পরিবারের সম্মান ও সামাজিক রীতিনীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। বিয়ে ছিল একটি গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান এবং বিয়েতে নারীর পোশাক, অলংকার ও সাজসজ্জাকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। নেহার হাতে সোনার বাংলা, পায়ে আলতা, কপালে কুমকুম ও মাথায় ঘোমটা এসব মধ্যযুগীয় সামাজিক রীতিরই প্রতিফলন। এ সময় সমাজে শ্রেণীভেদ বিদ্যমান ছিল। উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের বিয়ের অনুষ্ঠান ছিল জাঁকজমকপূর্ণ, যেখানে ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার ব্যবহার করা হতো। নেহার বিয়ের সাজসজ্জা সেই সামাজিক মর্যাদা ও ঐতিহ্যবোধকে তুলে ধরে। সব মিলিয়ে নেহার বিয়ের পোশাক ও সাজসজ্জার মাধ্যমে মধ্যযুগীয় বাংলার সামাজিক রীতি, নারীর অবস্থান ও সমাজ ব্যবস্থার একটি স্পষ্ট প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে। এরপর আমরা এখান থেকে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছে সেই উত্তরগুলি দেখে ফেলি। চলো। 1 নম্বরে বলা হচ্ছে যে প্রাচীন বাংলার মেয়েদের অবস্থা কেমন ছিল। উত্তর, প্রাচীন বাংলার মেয়েদের সামাজিক অবস্থা খুব একটা উন্নত ছিল না। তারা মূলত গৃহকর্ম ও পরিবার দেখাশোনার কাজে সীমাবদ্ধ ছিল। শিক্ষা গ্রহণের সুযোগ ছিল খুব সীমিত। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে নারীরা অনেক ক্ষেত্রে সামাজিক অধিকার থেকে বঞ্চিত ছিল। 2 নম্বর বলা হচ্ছে সতীদাহ প্রথা ব্যাখ্যা করো। উত্তর দেখো, সতীদাহ প্রথা ছিল প্রাচীন ও মধ্যযুগীয় বাংলার একটি অমানবিক সামাজিক প্রথা। স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে স্বামীর চিতায় সহমরণে বাধ্য করা হতো। এ প্রথা নারীদের জীবনের প্রতি চরম অবহেলার পরিচয় দেয়। পরবর্তীকালে সমাজ সংস্কারদের প্রচেষ্টায় এ প্রথা বিলুপ্ত হয়। 3 নম্বরে বলা হচ্ছে মসলিন কাপড় বিখ্যাত ছিল কেন। উত্তর, মসলিন কাপড় তার অতুলনীয় সূক্ষ্মতা ও স্বচ্ছতার জন্য বিশ্ববিখ্যাত ছিল। এটি অত্যন্ত হালকা ও আরামদায়ক হওয়ায় রাজপরিবার ও অভিজাতদের কাছে বিশেষ জনপ্রিয় ছিল। বাংলার তাঁতশিল্পীরা নিপুণ দক্ষতায় এই কাপড় তৈরি করতেন। বিদেশেও এর ব্যাপক চাহিদা ছিল। 4 নম্বরে বলা হচ্ছে প্রাচীন বাংলার স্থাপত্য নির্মাণের সম্পর্ক আলোচনা করো। উত্তর, প্রাচীন বাংলার স্থাপত্য ইটের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। মন্দির, বিহার, স্তূপ ও দুর্গ নির্মাণে উন্নত কারুকাজ ও নকশা দেখা যায়। পাল ও সেন যুগে স্থাপত্য শিল্প বিশেষভাবে বিকশিত হয়। এসব স্থাপত্য বাংলার শিল্প ও সংস্কৃতির পরিচয় বহন করে। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে যে একক এবং দলীয় কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।